সঙ্গে নাকি কথা বলেছে আমাদের এই ব্লক সভাপতি নিতাই চ্যাটার্জির সঙ্গে। তাহলে রামের জন্মস্থানে রামের মন্দিরের উদ্বোধন তো রাম জন্ম, কিন্তু আমাদের বিজেপির কালচার নয়। আমাদের বিজেপি যে 5টা নীতিতে চলে, গরিব ঘরের ছেলে ছিল এসব হরিদাস, ওর হাওয়া বেরিয়ে যাবে, গল্প ছুটে যাবে। 14-র আগের বিজেপি আর 14-র পরের বিজেপি, অসীম সরকার জীবনে একদিন বিজেপির ফ্ল্যাগ বাঁধেনি। ফ্ল্যাগ এসব চাটামবাজরা যে 2-4 জন আবেগে লাফাচ্ছে না, বিজেপি কি মুসলিম বিরোধী? একদম মুসলিম বিরোধী। মানে আজকে হিন্দু মুসলমানের টোটাল ডিভাইড। ব্যাখ্যা করেন। এত সুন্দর পরিবেশ। এই মুহূর্তে আমি রয়েছি পাল্লা ক্যাম্পে, আর পাল্লা ক্যাম্পে যে সবুজ যে মনোরম পরিবেশ, আমি আসুন দেখাচ্ছি। এত সুন্দর মনোরম পরিবেশ। আর এখানে আমি যে দাদার কাছে এসেছি, সেই দাদা হচ্ছে এই দাদার বাড়ি। আর দাদার বাড়িতে আসছি, যখন এলাম আমি, এসে যে দেখলাম যে এত সুন্দর পরিবেশ, এই যেন মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ। মানে আমি ভেতরে ঢুকলাম, এখানকার যে সেটা ঘুরলাম, সেটা দেখে মনে হচ্ছে আমি এক টুকরো বাংলাদেশের মধ্যে রয়েছি। আচ্ছা, যে দাদার সঙ্গে কথা বলবো, এই হচ্ছে দাদার বাড়ি। ঠিক আছে, খালি বাড়িটা দেখেন কত সুন্দর, ছোট মনোরম পরিবেশ। ঠিক আছে, এটা দাদা রান্নাঘর, আর দাদা ওই ঘরটা থাকে আর কি। তার বাড়িতে রয়েছি সন্তোষ রায়। ঠিক আছে, তো এই হচ্ছে ওনার বাড়ি। এত সুন্দর লোকেশন, এত সুন্দর যে প্রকৃতি। ঠিক আছে, চারিদিকে সবুজ গাছপালা, নেচার, মানে এক টুকরো বাংলাদেশ। আর সব থেকে দাদার সঙ্গে আমরা আজকে কথা বলবো, অনেক কিছু জানবো, যেহেতু তিনি এত বছর বিজেপি থেকে প্রাণ করে তৃণমূলে, বিজেপি থেকে তা আসার যে একটা সেলফ রেসপেক্ট পায়নি, সম্মান পায়নি, এরকম অনেক অভিমানী কথা। এবং তৃণমূলে এসে তৃণমূলের যে সেলফ রেসপেক্ট পাওয়া, সম্মান পাওয়া, এত মানুষের যে উচ্ছ্বাস, এইসব গল্পগুলো আজকে শুনবো সেই সন্তোষ রায়ের কথা থেকে। সন্তোষ রায়ের সঙ্গে আমার এর আগে অনেক কথা হয়েছে, এই ভিডিও কিন্তু আপনারা নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছেন। বাট আজকের যে পডকাস্টটা হবে, আজকের যে দাদার সঙ্গে যে কথাটা হবে, সেটা একদম আলাদা, একদম ভিন্ন। বাট চ্যানেলে প্রথম হয়ে থাকলে এবং দাদার অনুগামী হলে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম বলবেন না। চলুন আজকে শুরু করা যাক। দাদা ওইখানে বসে আছে, আমরা শুরু করছি খুব তাড়াতাড়ি। চলুন। কেমন আছেন? অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, অনেকদিন পর। কেমন আছেন বলেন? ভালো চলে যাচ্ছে। তোমরা কেমন আছো? একদম একদম। কেমন চলছে? শরীরও ভালো আছে। দিয়ে এখন সব থেকে আমি যেটা দেখলাম, যে এই মুহূর্তে আপনি প্রচুর করোড়পতি। কিভাবে বলেন? কি জানে আপনারা, কারণ শহর বাজারে যেসব করোড়পতিরা রয়েছে, তার কাছে, তাদের তুলনায় আপনার কাছে যেই জিনিসগুলো আছে, এই যে গ্রিন নেচার, অক্সিজেন, সেটা কিন্তু তাদের কাছে নেই। আর তারা এখন ওইটা পাওয়ার জন্য হাঁপা করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আপনি সেটা কিন্তু ফ্রিতে পাচ্ছেন। তো সেটার জন্য আপনি কিন্তু একদম মারাত্মক লেভেলের করোড়পতি রয়েছেন। গ্রামের লাভ তো এটাই। একদম। আমি যেখানে বসবাস করছি, আমরা গ্রামের মানুষ যেখানে বসবাস করি, আমরা গরিব হতে পারি, আমরা সুখ সুবিধা থেকে দূরে থাকতে পারি, কিন্তু প্রকৃতির দান আমাদের কাছে ভরপুর। একদম। আমার কোথায় থাকতে তাও বেশি ভালো লাগে, শহরে না গ্রামে? গ্রাম আমাকে কোটি টাকা দিল, আমি তো মনে হচ্ছে যেন এই চারিদিকে টিন সেটের বাড়ি। টিন সেটের বাড়ি মানে অ্যাকচুয়ালি আমরা মানে ছোট ছোট ভিডিও ক্লিপে বা ছোট ছোট ইউটিউবের মাধ্যমে ভিডিওতে আমি দেখেছি যে বাংলাদেশ, মানে এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি এক টুকরো বাংলাদেশে রয়েছি। টিনের ঘর অ্যাকচুয়ালি খুব গরিব মানুষ আমরা, যদি এটাকে খড়ের করতে পারতো বা একটু মোটামুটি ছাউনিতে রোদটা যাতে তাপটা কম লাগে, না পারার জন্য এটা করেছে। গাছপালায় ঘেরা আছে, গাছপালায় ঘেরা আছে, ক্যানেল রয়েছে, জল সবসময় থাকে, এই জলের হাওয়াটা এইদিকে ওঠে। তারপর সেই দামোদর রয়েছে, দামোদরের হাওয়াটা আসে। তো গরমকালে আমরা একটা ঠান্ডা হাওয়া পাই, শীতকালে আবার এই জলের থেকে একটা গরম হাওয়া পাই। একদম। বর্ষাকালে তাহলে কিরকম ভাই? বর্ষাকালে তো সমস্যা হয় মনে হয়? না না, বর্ষা এখানে বর্ষা হলো আর জল শেষ, নিকাশি রয়েছে, সব গড়িয়ে চলে যায়। বাট আপনার পরিবেশটা দেখে কিন্তু আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। হেভি পরিবেশ। আমাদের মুখ একদম সমাজের দর্পণ। মিডিয়াকে বেশি বেশি করে ফলো করা দরকার। তাই আমি অনুরোধ করব এবং সবাইকে বলবো যে আপনারা সমাজকে জানতে, সমাজের অবস্থান জানতে, সমাজের সত্য জানতে আপনারা মিডিয়া দেখুন। আমাদের ভাই, আমাদের দীর্ঘ পরিচিত, আমাদের শাহরুখের মিডিয়া ইতিহাস, মিডিয়াটার নাম হচ্ছে শাহরুখ এসকে ডায়েরি। শাহরুখ এসকে ডায়েরিকে আপনারা ইউটিউবে যান, ফেসবুকে যান, আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন এবং
শাহরুখের যত রকম এই মিডিয়া আপনাদের কাছে আসবে আপনারা সবাই দেখতে পাবেন। দাদা বলে দিয়েছে মানে, নমস্কার। দাদা বলে দিয়েছে মানে অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আরেকটা তাহলে আপনার রাজনীতি মহল এখন কেমন চলছে? রাজনীতি মহল খুব ভালো। আমি যখন আপনার পোস্টটা পেলাম আমি নিজে খুব শক্ট হয়ে গেলাম যে কিভাবে এত বছর আমরা এর আগে এত এত কভার করেছি আপনাকে নিয়ে, এত কাজ করেছি, পাল্লা ক্যাম্পের থেকে শুরু করে মেমারি থেকে শুরু করে আপনার সঙ্গে। আপনি আমার বাড়িতেও এসেছিলেন, কত ইন্টারভিউ হয়েছে আপনার সঙ্গে। সেই মানুষটা দুম করে বিজেপি থেকে তৃণমূল, এই কথাটা তো আমরা পরে আসবো, এটা তো মানুষ শুনবেই এর ভেতরে রাজ কি। কিন্তু তার আগে আমরা আরেকবার পিছনে যাব যে আপনার লাইফ স্টাইলটা, মানে এর আগে রাজনীতি শুরুর আগে কিভাবে রাজনীতিতে এলেন, শুরুটা আমি তখনকার শুরুটা কিভাবে হয়েছিল, তৎকালীন সময়ে কোন আমাদের দলকে দিয়ে হয়েছিল? এই বিজেপিতেই হয়েছিল। আপনার শুরুটা বিজেপিকে দিয়ে হয়েছিল, হ্যাঁ, কত সাল ছিল তখন? ওটা 1989-90 সাল। তখন বয়স কত ছিল আপনার? শর্ট প্যান্ট পরে বেড়াতাম। তখন থেকেই আপনি রাজনীতি করছেন? আচ্ছা, সবে ছাত্র মোটামুটি সমাজ রাজনীতি। 18, 19, 20 বয়স হবে এরকম। হুম। তখন সত্যেন রায় মহাশয় আমাদের বর্ধমান জেলা সভাপতি ছিলেন। আচ্ছা, উনি এখানে এসেছিলেন। এখানে হরেন রায় ছিল, অরুণ দাস ছিলেন, হরেন রায় ছিলেন, দুঃখীরাম হালদার ছিলেন, নলিনী রঞ্জন বিশ্বাস ছিলেন, হুম, এখানে বিমল মণ্ডল ছিলেন, হুম, আরো অনেক নেতৃত্ব ছিলেন যারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকতো। হুম। তো তখন ওরা অনেক কথাই বলতো। আমরাও দু একটা বৈঠকে গেছি। ওনাদের এই বিছিয়ে বস্তা বিছানো, চট বিছানো, চেয়ার পাতা, ওনাদের তত্ত্বাবধান করা, পার্লার থেকে নিয়ে আসা, তারপরে ওনাদের সঙ্গে বসতাম, শুনতাম। ওখানে আমাকে যেটা সব থেকে বেশি প্রভাবিত করেছিল যে অটল বিহারী আদবানিজি যেটা পরিষ্কার বলছেন যে আপনারা যারা শরণার্থী মানুষ বাংলাদেশ থেকে দেশভাগের ফলে এসছেন, পাকিস্তান থেকে দেশভাগের ফলে এসছেন, সংবিধানে আপনাদের জন্য নাগরিকত্ব পুনর্বাসনের সুব্যবস্থা রয়েছে, তার প্রতিশ্রুতি রয়েছে। বিজেপি যদি কোনোদিন ভারতবর্ষে দায়িত্বে আসে এই দায়িত্ব সম্মানের সঙ্গে পূরণ করবে। পরবর্তীতে ওটা প্রভাবিত করেছে। পরে ওর উপরে পড়াশোনা করলাম, দেখলাম শ্যামাপ্রসাদ মুখার্জিরও এই চিন্তা ভাবনা ছিল, অটল আদবানিজিরও ছিল, আমাদের নেতৃত্বরাও তপন শিকদার, তথাগত রায়, বিষ্ণুকান্ত শাস্ত্রী, এনরাও নিয়মিত আমাদের মিটিং এ এসছেন, বহু জায়গায় বিষয়ে উল্লেখ করেছেন। আমি একজন শরণার্থী মানুষ, আমরা নমশূদ্র, আমরা সব রকম ভাবে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। এই পাল্লা ক্যাম্প, মহেরডাঙ্গা, সিনই, শাখো, জৌগ্রাম। এই যে আপনি বলছেন যে বঞ্চিত হয়েছি, এটা আপনি যখন বিজেপি করছেন তখন তো এটা আপনি বার করেননি মুখ থেকে? হ্যাঁ, তখন হ্যাঁ, আমার এটাই এজেন্ডা ছিল। এত বছর ধরে দলকে দিয়েছেন, করে আসছেন এই দলটা, তাও তো কিছু দল থেকে পাননি? না, দলে আমি কিছু আশাও করিনি সেইভাবে। দলের নেতৃত্বের টিকিট কতবার পেয়েছিলেন? সে সামর্থ্য ছিল না। টিকিট কতবার 14 আগে হ্যাঁ, বিজেপির সেই সামর্থ্য কোনোদিনই ছিল না যে কর্মীদের আশেপাশে এসে দাঁড়ায়। আচ্ছা, ছিল না। 13 সালে যখন আমরা পঞ্চায়েত লড়ছি তখন সারা পশ্চিমবঙ্গে 1 লাখ ফ্ল্যাগ দিয়েছিল, কেন্দ্র থেকে 1 লাখ ফ্ল্যাগ। রাহুল সিনহা বারবার, তিনি রাজ্য সভাপতি, আমাদের বলছেন রাহুল সিনহা, ভাই পয়সা করি তো বাদ দে, 1 লাখ ফ্ল্যাগ দিয়েছে 38,000 গ্রামের জন্য। কটা করে পড়লো? 2.5টে করে ফ্ল্যাগ পড়েছিল গ্রাম পিছু। আমরা নিজেদের থেকে সব করেছিলাম, ধার দেনা করে পকেট থেকে দিয়ে। 13তে আমি এখান থেকে 17 জন প্রার্থী মেমারিতে দাঁড় করেছিলাম, আমার স্ত্রীকে বাগিলা জেলা পরিষদে দাঁড় করিয়েছিলাম। আমিও পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়ে একটা ফ্ল্যাগ করেছিলাম, আমাদের আরো কর্মীরা দাঁড়িয়েছিল, পরিমল মজুমদার আছে এখানে, ওর মেয়েকে দাঁড় করিয়েছিলাম। তখন এই দুর্দিন ছিল, আমরা কোনো আশা করিনি। পার্টির আইডিওলজির উপরে, পার্টির বিচারধারা, পার্টির যে আগামী দিনের পরিকল্পনা, তার উপরে ভিত্তি করেই আমরা পার্টিটা করতাম। এরা কেউ সিপিএম এর অত্যাচার, সিপিএম এর দাদাগিরি দেখেনি, আমরা দেখেছি। দেখেছেন, রাইট। হ্যাঁ, আর পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে ভারতবর্ষের ইউনিভার্সিটি। এখানে রাজনীতি করলে সে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো লেভেলে টপ লিডার হবে। একদম। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ রাজনৈতিকভাবে দারুণ সচেতন। আর যদি সরকারটা সিপিএম এর হয়, বামপন্থীদের হয়, তারা যে ভয়ানক পরিস্থিতি আমাদের উপরে তৈরি করেছে বারবার, তার সামনা আমরা করেছি। পরবর্তীতে আমাদের আস্তে আস্তে করে ছাটিং করা হয়েছে। বিজেপি থেকে টিকিট তো পেয়েছিলেন? আমি টিকিট একবারই পেয়েছি, 24 সাল বিজেপি পরাজিত হয়েছে পরে। 24 সাল বিজেপি করার পরে আমাকে রাজ্যের থেকেই বলে যে অ্যাপ্লিকেশন কর,
ওটা শিডিউল কাস্ট সিট, আমরা চাইছি তোকে প্রার্থী করব। এই জায়গাটা কি নাম? এটা পাল্লা ক্যাম্প 3 নম্বর। পাল্লা ক্যাম্প 3 নম্বর। মানে এখানে আপনি কত বছর ধরে রয়েছেন? আপনার জন্ম তো এখানে? হ্যাঁ, এখানেই আমাদের আসল এখানকার বাড়িটা। মানুষের সঙ্গে আপনার ব্যবহারটা কেমন? এখানকার মানুষ, যেহেতু আপনি এখানে ছোট থেকে বড় হয়েছেন, আপনি কোন স্কুলে পড়েছেন? আমি পড়েছি আমাদের এই পাল্লা চাচাই তপশিলি আদিবাসী হাই স্কুল, এরপরে পড়েছি গোপালপুর মুক্ত কৃষি বিদ্যালয় জৌগ্রামে। এখানকার মানুষ আমার মা, মাসি, কাকা, দাদা, ভাই, বন্ধু, আমার এখানকার মানুষ, আমি এদের ছেলে ভাই, সবার সঙ্গে আমার হৃদ্রতা রয়েছে। এখানে কে সিপিএম করছে, কে বিজেপি করছে, কে টিএমসি করছে, এইটা দিয়ে কোনোদিন আমি বিচার করিনি। সমাজের সবার সঙ্গে আমার সামাজিক সম্পর্ক একদম আপনত্বের মতো। একদম মতাদর্শগত ভাবে তার সঙ্গে আমার ফারাক থাকবে, কিন্তু কখনোই আমার ভিতরে মতাদর্শগত বৈরিতা শুরু হয়। আমি চ্যালেঞ্জ করছি, এই এলাকার সমস্ত মানুষের খবর, হাজারো মানুষ আমার উপরে ভরসা করে, হাজারো মানুষের বিপদে আপদে যে যখন এসছে, বাংলার বাইরে যে যেখানে বিপদে পড়েছে, যখনই আমাকে বলেছে নিজে গিয়ে অথবা সেখানে যোগাযোগ করে সেই মানুষদের সহযোগিতা নিয়ে তার বিপদ কাটাবার যথাসাধ্য চেষ্টা করেছে। আগে বিজেপির এত দাবদাবা ছিল না, বিজেপিটাকে নিয়ে এসেছে দিলীপ ঘোষ। কারণ দিলীপ ঘোষ যেভাবে প্রচার করেছে এবং প্রচার করতে করতে যেভাবে অপমানিত হয়েছে, যেভাবে মানুষের লাভ ঘুটো খেয়েছে সোশ্যাল মিডিয়া, সাংবাদিক মাধ্যমে, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। তো আজকে বিজেপি একটা বিরাট একটা জায়গায়, সেক্ষেত্রে আপনারাও কিন্তু এত বছর ধরে তারপর আপনারা এসেছেন, আপনার দল সময় দিয়েছেন, এত বছর ধরে এত কিছু কাজ করেছেন। এত বছর দেওয়ার পর কিছু পেয়েছেন, কিছু পায়নি, সেটা আলাদা ব্যাপার। কারণ অনেক মানুষ রয়েছে তারা কিছু না পাওয়াও তারা মোদিকে আদর্শ করে বিজেপি করে, এরকম অনেক মানুষ রয়েছে, কিছু পাওয়ার আশা নাই। তো সেক্ষেত্রে এত বছর দেওয়ার পর আপনি কিভাবে দলটা ছেড়ে দিলেন? প্রথম কথা হচ্ছে, দিলীপ দা বিজেপিকে আনেননি। যখন বিজেপি আসছে তখন দিলীপ দাকে সভাপতি করা হয়েছে, মুখ করা হয়েছে। একদম 11 মানুষ বিজেপি হিসেবে জানতো না, জানতো। আমরা 14 সালে 18% ভোট পেয়েছিলাম বাংলায়। কত সালে ওটা? 14 সালে পশ্চিমবঙ্গে 2টো সিট পেয়েছিলাম ঠিকই, কিন্তু ভোটের পার্সেন্টেজ ছিল 18 মানে 17.7-8 মতো পার্সেন্টেজ ছিল। তো তারপরে এর কারণ হচ্ছে 11 সালে যখন সিপিএম হেরে গেল, পরবর্তীতে সিপিএম এর নেতারা যেভাবে নিজেদেরকে গুটিয়ে ফেললো, তো বামপন্থী মানসিকতার মানুষগুলো তখন বামপন্থী নেতাদের উপরে ভরসার বিকল্প হিসাবে বিজেপিকে গ্রহণ করলেন। আচ্ছা, এবং 14 সালে তার যাত্রা শুরু হলো। 19 সালে আমরা পরিপূর্ণ দেখলাম। দেখবেন আমাদের ভোট ছিল 6%-এর মতো, আমরা ভোট পেলাম 19 সালে এসে প্রায় 40%। সিপিএম 6% ভোটে দাঁড়িয়ে গেল। সিপিএম এর ভোট ছিল 37%। সিপিএম যদি 6%, 38% ভোট ছিল, সিপিএম যদি 6% হয়ে যায়, তাহলে 32% ভোট কোথায় গেল? 32% ভোট টোটাল বিজেপিতে এসছে। দিলীপ বাবুর এইসব ক্রেডিট একা একা নিলে হবে না, এই বিজেপি কালচার নয়। হ্যাঁ, ঝড়ে বগ মরে আর ফকিরের কেরামতি। আমরা জন্ম দিয়ে, জীবন দিয়ে, সারা জীবন গুলি খেয়ে, মার খেয়ে, ঘর ছাড়া হয়ে পার্টিটাকে মানুষের কাছে পৌঁছালাম। পশ্চিমবঙ্গে তৃণমূলের বিকল্প হিসেবে বামপন্থী মানুষরা যখন বিজেপিকে গ্রহণ করলেন, তখন বিজেপিটা ফুলে ফেঁপে উঠলো। আর 19 সালে একসঙ্গে আমরা 18টা সিট পেয়ে গেলাম। কি জিনিস দেখাচ্ছে আপনাকে? প্রথমত বুঝতে পারিনি, তবে এখন আমরা বুঝতে পারছি। তবে ওনার বিপক্ষে লোক আমাদের দলে প্রচুর ছিল। ওনার বিপক্ষে আমাদের ওনার কথাবার্তা বা ওনার চাল চলন ব্যবহার মানুষের পছন্দ হতো না। যদি ভালো দরবার নিয়ে যেত, কাকা এই কাজটা করতে হবে, বাড়া আমি কি বড় নেতা, আমি কি এখানে পুজো নেতা নাকি, আমি বড় নেতা, যা অমুকের কাছে যা। মুখে কিস্তি খামার আমার লোককে মারতো, লোককে অবহেলা করতো, সাধারণ লোক। 70 সালে যখন উনি লোকসভার টিকিট পায়, তখন আমাদের কর্মীরা প্রচুর পরিমাণে ওনারকে আর কি সাহায্য যেভাবে করার দরকার, ভোটের কর্মী যেভাবে খাটার দরকার ঠিক সেইভাবে খাটে। 2014 সালে টিকিট পাওয়ার পরে ওনার সংগঠন ঠিক না থাকায় উনি পরাজিত হয়। এবার 2014 সালে পরাজিত হওয়ার পর তারপরে 2016 সালে উনি আবার টিকিটের জন্য ছোটাছুটি করে, পায়নি, বিধানসভায় পায়নি, রাগ হয়ে বসে থাকে। যাই হোক, আমাদের কর্মীগুলো এসে ওনাকে বুঝিয়ে এসে আবার দলে আবার নেয়। তাকে সেইভাবে ওনার ডাকলেই আমি সঙ্গে সঙ্গে চলে যাই। আমরা চলে যাই এখান থেকে। আমাদের বুথ কর্মী যেহেতু আমাদের এলাকায়
দিয়ে তারপরে যখন টিকিট ঘোষণা হয়ে যায় তারপরে প্রার্থীর নামে উল্টোপাল্টা শুরু করে এবং নিজেও দল ছাড়া একটা মন্তব্য নেয়, যেহেতু টিকিট পায়নি। আমাদের এলাকায় এত বড় একটা নেতা থাকতে সেরকম কোনো মানুষের সুবিধা আমরা আজ পর্যন্ত পাইনি। এরা সব থেকে খুশি যে উনি যাওয়াতে, এবং আমরা মেমারি এলাকায় যথেষ্ট পরিমাণে ওনার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে মানুষ ভোট দেবে। বাড়বে, আমাদের উনি পক্ষে, যাওয়াতে ভোট আমাদের বাড়বে, ঠিক আছে, উনি যাওয়াতে ভোট বাড়বে, কারণ ওনার ঠিক ভাষা আছে। ভালো ছিল না, মুখের ভাষা, কর্মীদের সাথে ব্যবহার, খিস্তি খামারি। কেমন বলে? এরা প্রথম কথা এদেরকে আপনি চেনেন? হ্যাঁ আমাদের 3 নম্বরের ছেলে। আচ্ছা, এরা বিজেপির সঙ্গে সক্রিয় কোনোদিনই না। এরা গরিব ঘরের ছেলে, সংসার পরিবার নিয়ে একটা বড় ব্যস্ততায় থাকে। সিপিএম পার্টি থেকে, এই সিপিএম থেকে আসা। আর এই যে আর একজন পরে যে ছেলেটা কথা বললো, এ তো সেদিন থেকে বিজেপি করছে, আগে পিছের কোনো ইতিহাস আছে না। তো এরা এই 14 গল্প, 16 গল্প, 19-এর গল্প, 21-এর গল্প জানেই না কোথায় ছিল এসব হরিদাস। হ্যাঁ, 13 সালে যখন পঞ্চায়েতে এখানে লড়াই হচ্ছে, এখান থেকে 17টা মানুষ কালেকশন করে নিয়ে গেলাম, তাদের নমিনেশন আমরা করালাম, তাদের পয়সা দিলাম, হোটেল খাওয়ালাম, ফ্ল্যাগ ফেস্টুন কলকাতা থেকে কিনে এনে লাগালাম। 18 সালের ওই পরিস্থিতিতে আমরা মাঠে নেবে, আমার যদি কথাবার্তা খারাপ হবে, আচরণ খারাপ হবে, তো এত হাজারো মানুষ আমার সাথে জোড়ে। অবশ্যই। এই কবে বিজেপির আলু ভাজা, এর যে রুটি ভাজা দোকান আছে না, যে কি বলে ওকে, পরোটা ভাজা, দুদিন বন্ধ করে দিয়ে ওকে বিজেপির নামে দৌড়াতে বলেন না, ওর হাওয়া বেরিয়ে যাবে, গল্প ছুটে যাবে, ওইসব খাও গল্প। আর ওইসব বাচ্চা ছেলে ওরা আবেগে বলছে। লোকসভার এই নির্বাচনে তো এখানকার মানুষরা বলেছে যে দাদার সঙ্গে আমরা থেকেছি, আমরা দাদাকে যথেষ্ট রেসপেক্ট করি, সম্মান করেছি, করিও, ঠিক আছে, কিন্তু উনি দলটা ছেড়ে দেওয়ার পর আমরা অনেক ভেঙে পড়েছি, অনেক কিছু বলেছে, এরকম কিছু না, অনেকে আপনাকে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। ওদের আবেগটাকে বিজেপির বর্তমান কিছু নেতা বেঁচে খাচ্ছে। ওরাও যে যন্ত্রণা, যে পরিস্থিতি আমি অনুভব করেছি, শিকার হচ্ছি, ওরাও হবে। তো এটা আপনি ওদেরকে বলেছেন? অনেক, আমি যে লিখেছি, যেটা সাংবাদিক সম্মেলন করেছি, সেখানে বার্তা দিয়েছি, সবাই দেখেছেন, সবাই শুনেছেন। ও যেগুলো বলছে না, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওরা পাগল। ওদের আবেগকে সম্মান করি, ওদের কষ্টকে সম্মান করি, ওরা বিজেপিটা করে। কিন্তু যাদেরকে দেখে বিজেপিটা করছে, এরা বিজেপির লোক নয়। এই অসীম সরকার টিকিট পায়, জীবনে একদিন বিজেপি করেনি। আর কোন পাগলে বলেছে আমি টিকিটের জন্য বিজেপি করি? এতদিন আপনি বিজেপি করেছেন, এই জন্য বলিনি, এখন বিজেপি যখন পদত্যাগ করেছেন সেই জন্য আমি কথাটা আপনাকে বলি। আচ্ছা, বিজেপি কি আসলে মুসলিম বিরোধী? বিজেপি কোন অবস্থায় 14-র আগের বিজেপি আর 14-র পরের বিজেপিকে আপনাকে চিনতে হবে। আচ্ছা, 14-র আগের বিজেপিতে কোথাও মুসলমান বিরোধী, হিন্দু বিরোধী, হিন্দুবাদী, মুসলমান বিরোধী এই ধরনের মানসিকতা নিয়ে আমরা যে আইডিওলজি করেছি, এখন ওদের জিজ্ঞেস করুন না। এখন বর্তমান বিজেপি এখন কি বলছি, তো এইসব ছেলেরা এরা অনুভব করতে পারছে না। আমি যেটা বলি, 19 সালে যে পরেশ দাসকে নিয়ে এলো, সব সেটিং এর লোক, জীবনে একদিন বিজেপি করেনি, তাকে লোকসভার প্রার্থী। 21 সালে যে সিপিএম তৃণমূল থেকে 158 জন তৃণমূলের চোর, তৃণমূলের টাকা মারিং পার্টি, যেগুলোকে অভিষেক মমতা ব্যানার্জি খেদাবার প্রস্তুতি নিয়েছিলেন, সেইগুলো এসে বিজেপিতে ঢুকলো, সেগুলোকে সব বিধানসভার টিকিট দিল। সারা বর্ধমান সহ পশ্চিমবঙ্গের জেলা অফিসগুলোতে আগুন জ্বললো, রাজ্য অফিসে আগুন জ্বললো, মাস ধরে কর্মী সমর্থক ভোটাররা আবেদন করলেন এই চোরদের বাদ দেন, বিজেপির গন্ধ আছে এমন লোককে দিন। এরা দিয়েছে, কিসের ভিত্তিতে এরা টিকিট পায়? আজকে যেভাবে সংগঠন, 15 দিন পার্টি করেনি জেলার সভাপতি, 20 দিন পার্টি করেনি জেলা সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, বড় বড় পদ, যারা বিজেপিটায় লাইভ দিয়ে দিয়েছেন, তারা পার্টির কোথাও নেই। এই যে পার্টির মধ্যে একটা ব্যবসা শুরু হয়েছে, পার্টির মধ্যে উদ্যত্ত শুরু হয়েছে, ওরা তো জানে না, ওরা তার শিকার হচ্ছে। আজ অসীম সরকার জীবনে একদিন বিজেপির ফ্ল্যাগ বাঁধেনি, ফ্ল্যাগ ধরেনি, ব্যক্তিগত জীবন নিয়ে উনি ব্যস্ত ছিলেন। উনি এসে আজকে লোকসভার প্রার্থী। এই ছেলেরা 21-এ ভয়ানক পরিস্থিতির শিকার হলো, তার পরবর্তীতে বিজেপি কোনো শিক্ষাই নিল না, আবার একটা এরকম প্যারাসুট এনে নামিয়ে দিল। এখানে দাঁড়িয়ে দেখুন, আজকে বিজেপি করা মানে এদেরকে ধরে বেঁধে বিপদে ফেলা, যে ছেলেরা বলছে আজকে বিজেপি করা মানে ভোটারকে, বিজেপি কার্যকর্তাদেরকে এদের জন্য বলির পাঠা বানানো। তাই বিনা দোষে, বিনা পাপে এদের জন্য আমি বিপদ ডেকে আনতে পারি না, এদের জন্য বিপদের দায় নিতে পারি না। এটা ভেতর থেকে রাজ্য কেন্দ্র নেতৃত্বকে 1000 বার বলেছি।
কোনো নেতৃত্ব কর্ণপাত করেনি, কারণ ওরা এটাই করবে। আর আমরা তো বিজেপিটা করেছি আইডিওলজির উপরে দাঁড়িয়ে, বিজেপির সিদ্ধান্তের উপরে, সেই সিদ্ধান্তকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি বলছেন যে অসীম সরকার বিজেপির কোনো ফ্ল্যাগ বাঁধেনি, কোনো আইডিয়া নেই, ডাইরেক্ট ওনাকে প্রার্থী করা হলো, এটা আপনার একটা অভিমান। তো এটা অসীম সরকার, বারবার হয়েছে। অসীম সরকার মানুষ হিসেবে কেমন, আপনার হিসেবে কেমন? ব্যক্তি দেখুন, উনি একজন গায়ক মানুষ, সাধু মানুষ। ওনার ব্যক্তিগত জীবন কেমন আছে ওর সঙ্গে আমার জীবনে পরিচয় হয়নি। নিশ্চয়ই খারাপ নয়, মানুষ গান গায়ে বেড়াচ্ছেন, ভালো আছে। রাজনীতির মাঠে ওনার কোনো দাম নেই, কোনো যোগ্যতা নেই, কোনো গুরুত্ব নেই। রাজনীতির বাইরে ও কি করবে বিজেপি কার্যকর্তা? এই যে লাফাচ্ছে তো, কাল হারার পরেও পালাবে, এর দায়িত্ব কে নেবে? এর সুখ দুঃখের ভাগিদার কে হবে? এসব চাটামবাজরা যে 2-4 জন আবেগে লাফাচ্ছে না, এই লাভ সব বন্ধ হয়ে যাবে এদের, কারণ এদের নেতারাই এদেরকে বিপদে নিয়ে ফেলে দিচ্ছে। এইটা আমার প্রতিবাদ ছিল। এটা 21-এ করেছে, 19-এ করেছে, আবার 24-এ করেছে, 26-এ আবার করবে, এর গ্যারান্টি কি আছে? আর যেটা আপনি বলছিলেন মুসলমান বিরোধী বিজেপি, দেখুন বিজেপি 5টা নীতির উপরে দাঁড়িয়ে বিজেপি। আর বিজেপির আইডিয়ালি হচ্ছে একাত্ম মানববাদ। একাত্ম মানববাদে হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, ছোট জাত, বড় জাত, ধনী, দরিদ্র, সবাই আমরা এক আত্মা। শরীর অনেক, দেহ অনেক, চিন্তা অনেক, কিন্তু আত্মা সবার এক। এটা বিবেকানন্দ আজ থেকে বহু বছর আগে বলেছেন। উনি এক জায়গায় বলেছিলেন আমেরিকায় বসে, যে আমার মনে হচ্ছে না যে আমি 20,000 কিলোমিটার দূরে আছি আর এই ব্যক্তির সঙ্গে আমার 4 ঘন্টা আগে পরিচয় হয়েছে। আমাদের দুজনের মধ্যে বাক্য বিনিময়ের মাধ্যমে এমন অনুভূতি হচ্ছে যেন আমার সঙ্গে ওনার হাজার হাজার বছরের সম্পর্ক ছিল, কারণ ওনার আত্মায় আর আমার আত্মায় মিলন ঘটেছে। আত্মা এক, শরীর অনেক। আমরা একাত্ম মানবতায় বিশ্বাস করি। তাহলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ কোনো প্রশ্নই আসে না। এটা 14 আগের বিজেপি নিয়ে এখনকার বিজেপি কি? এটা 14 আগের বিজেপি। যে বিজেপির নেতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি। এখনকার বিজেপি মোদী, অমিত শাহর বিজেপি। 2014-এর বিজেপি টোটাল কর্পোরেট বিজেপি, জমিদার বিজেপি। এখনকার বিজেপি কি মুসলিম বিরোধী? একদম মুসলিম বিরোধী, মানে আজকে হিন্দু মুসলমানের টোটাল ডিভাইড। একটু বুঝিয়ে বলেন। এটা আমরা মেনে নিতে পারছি না। মোদিজি ওনার এজেন্ডাতে যেটা নিয়ে এসছে, প্রথমে বলি মনমোহন সিং 2006 সালের 9 ডিসেম্বর উনি একটা প্রধানমন্ত্রী হিসেবে বিবৃতি দিয়েছিলেন যে ভারতবর্ষের সমস্ত তপশিলি, আদিবাসী, ওবিসি, মহিলা, যুব এবং কৃষক সমাজ এবং সংখ্যালঘু সমাজই ভারতবর্ষের সমস্ত সম্পদের প্রথম অধিকারী। 95%-এর উপরে তো তালিকায় নিয়েই নিলেন। কিন্তু মোদিজি এই গল্পকে ওনার 10 বছরের কর্মকাণ্ডের গল্প আর বলছে না, আর গ্যারান্টিও দেয় না। মনমোহন সিং এর সেই গল্প তুলে নিয়ে এসছে। ওখানে সব কথা বাদ দিয়ে উনি বলছেন, মনমোহন সিং বলেছিলেন যে ভারতবর্ষের সমস্ত সম্পদের উপরে প্রথম অধিকার মুসলমানদের। এই অটলজি প্রধানমন্ত্রী থাকলে এ ধরনের নোংরামিতে যেতেন না। কেন মোদি যেটা বলছেন আমরা তো দেখেছি, গুগলসে দেখেছি, মিডিয়াতে দেখেছি, মনমোহন সিং এর বক্তব্য শুনেছি, সেটা পড়েছি, কোথাও বক্তব্য নেই। মানে আপনার মোদিজির কোনো অবদান নেই। দেখুন সাম্প্রদায়িকতা কোথায়, আপনারা এগুলো বিশ্লেষণ করেননি, ভাবতে পারবেন না। এগুলো আমরা ভেবেছি, নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। দাদা হচ্ছেটা কি, কিভাবে হচ্ছে? বলে চুপ থাক, মোদী সরকার চলছে, কথা বলিস না, যা হচ্ছে দেখতে থাক। কি আমার ধর্মনিরপেক্ষতা রক্ষা হচ্ছে, সংবিধান রক্ষা হচ্ছে? তাহলে ওনাকে প্রথমেই প্রধানমন্ত্রীত্বে পদত্যাগ করতে হতো, তবে সংবিধান আর ধর্মনিরপেক্ষতা রক্ষা হতো, দেশের প্রধানমন্ত্রীর মর্যাদা থাকতো। উনি প্রধানমন্ত্রীও থাকলেন, আর এদিকে রাম মন্দির উদ্বোধন করলেন। কাল যদি বাবরি মসজিদের উদ্বোধন শুরু হয়, সমস্ত ম্যাটারটাকে হাইজ্যাক করে নিয়ে রাম মন্দিরের মতো পারবে তো বাবরি মসজিদ উদ্বোধন করতে যেতে? এই যে সাম্প্রদায়িকতা, এই যে 19-এর পর থেকে হিন্দুত্বের নামে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে। পুরো জামার বোতাম খোলা, কপালে সিঁদুর টানা, কেউ কেউ ফুল পেট মদ মারা, রামের বাবার নাম জানে না, 3-3 জন 4 জন এক গাড়িতে বসা, আর মিছিলের নামে জয় শ্রীরামকে যেভাবে উচ্চারণ করছে, এ তো রামের অপমান করছে, একদম হিন্দুত্বের অপমান করছে। একদম রাম আমাদের মর্যাদা পুরুষোত্তম, আমাদের ভগবান, শ্রদ্ধার বস্তু, তাকে সম্মান আর মর্যাদার সঙ্গে স্মরণ করতে হবে। যেভাবে আমরা উঠতাম, বসতাম, মিশতাম, কেমন যেন একটা আমাদের মধ্যে দূরত্ব, সন্দেহের দূরত্ব বিজেপিও করে না। আর আপনিও হিন্দু বিরোধী মানসিকতায় নেই, কিন্তু মনের মধ্যে বিজেপির অ্যাটিটিউড, কর্মকাণ্ড
আমাকে মনের মধ্যে এটা ভাবতে বাধ্য দূরত্ব তৈরি করছে করছে। যে আমরা বোধহয় দীর্ঘ বাপ ঠাকুরদার আমল থেকে এই পাশাপাশি থেকেও তারপরে আজকে মনে হয় ও আমাকে সন্দেহ নজরে দেখছে। বিজেপি থেকে যখন চলে এসেছেন, পদত্যাগ করে যখন চলে এসেছেন তৃণমূল নিয়ে, তখন আরো ওই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না, বাট এটা কি তৃণমূলের লোগো আপনার? হ্যাঁ, ব্যাসটা, এই তৃণমূলের ব্যাসটা দিয়ে আপনাকে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা, যখন তৃণমূলে এলেন, আসার আগের গল্পটা কেমন ছিল, কিভাবে? এই যে 19 সাল 21 সাল হুম প্রার্থীর চয়ন, মানে এই যে যে বানিয়া প্রার্থী, হুম। এই আন্ডারগ্রাউন্ড কন্ট্যাক্ট, হুম নাহলে এভাবে বিজেপির প্রার্থী আর এভাবে বিজেপির নেতা নির্ধারণ হয় না। এই যে সাংগঠনিক নেতা, হুম। এর পিছনে যারা এটা করছেন তাদের সঙ্গে দিল্লির নেতাদের মোটা হাত আছে, নাহলে এদের ক্ষমতা নেই। বর্ধমান, পশ্চিমবঙ্গের হাজারো বিজেপি কার্যকর্তার পরে আমার না কোনো অনুরাগ না ক্ষোভ। যে যন্ত্রণা নিয়ে আমি ঘুরছি, ওরাও এই যন্ত্রণায় পাথর চাপা দিয়ে ঘুরছে। একদম। যেটার বহিঃপ্রকাশ আমি ঘটিয়েছি, এটা অনেক জায়গায় ঘটছে, আগামী দিনে আরো ভয়ানক ঘটবে বিজেপি। অভিষেক বাবুর সঙ্গে নাকি কথা বলেছে আমাদের এই ব্লক সভাপতি নিতাই চ্যাটার্জির সঙ্গে, যে আমরা প্রস্তাব দিতে চাইছি সন্তোষ রায়কে, যদি উনি আমাদের দিকে আসেন আপনি মতামত দেন। তখন আমার সমস্ত বিষয়ে শুনিয়েছে ওনাকে, আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী স্বপন দেবনাথ বাবুকে শুনিয়েছে, আমাদের এই জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে শুনিয়েছেন। তখন ওনারাও বললেন যে ঠিক আছে কথা বলুন, তখন প্রস্তাব দিল। তারপরে আমি ওনাদের বললাম যে আপনারা নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন, কারণ আমাকে যখন একটা শক্তির বাইরে যেতে হবে তখন আর একটা শক্তি অবলম্বন করতে হবে। কারণ আমরা রাজনৈতিক সামাজিক কার্যকর্তা, আর এরা ভেতর থেকে যেটা করছে বিজেপির সঙ্গে, বিজেপি কার্যকর্তাদের সঙ্গে, সেটা সমাজকে, বিজেপির কার্যকর্তাকে জানানো আমার দায়িত্ব। তাহলে এইরকম শিডিউল কমপ্লিট করে আজকে আপনি তৃণমূলে তারপরে যোগদান করলেন। অভিষেক বাবুর নির্দেশেই বলেন আর পরামর্শে স্বপন বাবু, রবি চ্যাটার্জি বাবু, আমাদের নিতাই চ্যাটার্জি, এই অঞ্চলের আমাদের ছিলেন এখানকার সভাপতি পার্থ, এখানকার আমার উপপ্রধান ধীমান বিশ্বাস, এরা সবাই থেকে আমাকে 20 তারিখে বর্ধমান জেলা অফিসে ওনাদের দলে সামিল করে। এখন কেমন লাগছে? তৃণমূলের হয়ে প্রচার করছেন, তৃণমূলের হয়ে যাচ্ছেন, যে সেলফ রেসপেক্ট, যে সম্মানটা আপনি আগে পাননি এখন পাচ্ছেন, হ্যাঁ। ঠিক আছে, মানুষের যে উচ্ছ্বাস, হ্যাঁ। তৃণমূলের যে জনজোয়ার একটা মানুষের, হ্যাঁ। কেমন লাগছে এটা? এটা আপনি ঠিক বলেছেন, বিজেপি আমাদের সম্মান দেয়নি। একজন রাজনৈতিক কার্যকর্তার 14 পরের বিজেপি, 14 আগের বিজেপি নয়, 14 পরের বিজেপি আমাদেরকে বারবার আকার ইঙ্গিতে বহুবার বলেছে ভেগে যাও, খেতে যাও, তোমাদের দরকার। দুটো কথা হয়ে গেল, আপনি বলছেন 14 আগের বিজেপি এক ছিল, এখনকার বিজেপি আর নেই। হ্যাঁ। আপনার মতনই আরো বিজেপি সম্মানীয় নেতা রয়েছে, তারা বলেছে টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায় 2014 যে মমতা বন্দ্যোপাধ্যায়, এখন আর সে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। আগে যে ক্রেজ ছিল সে ক্রেজ কিন্তু এখন আর নেই। তো এরকম ধরনের কন্ট্রোভার্সি চলছে। আমার বিজেপি সম্বন্ধে 2014 আগে আইডিওলজিক্যাল বিজেপি ছিল, আদর্শ সিদ্ধান্ত বিচারধারার বিজেপি ছিল, যেখানে আমাদের পার্টিতে বলা আছে 50 বছর সরকারে আসবো না, ক্ষমতায় যাব না, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের আদর্শ, আমাদের বিচারধারার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না। একদম। আজকে বিচারধারা আদর্শকে তালাবন্দি করে সিটিয়ে তুলে দেওয়া হয়ে গেছে। ওকে ধমকি, ওকে চমকানো, ওকে মস্তানি, ওকে হুমকি, এইসব করে যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ 19 থেকে 21 পর্যন্ত করলো। ভাই, বিজেপি নেতৃত্ব একদিনও কন্ট্রোল করেনি, হাজারবার বলেছি। ভগবান কৃপায় যে পশ্চিমবঙ্গে 21 সালে বিজেপি সরকারে আসেনি, যদি বিজেপি সরকারে আসতো তাহলে ভয়ানক পরিণত করতো পশ্চিমবঙ্গের, ভয়ানক পরিণত করতো বিজেপি পার্টির পুরনো সমস্ত কার্যকর্তাদের। ফাইনালি আপনি এখন তৃণমূলটা করছেন, আর তাহলে কি মনে হচ্ছে এখন পরিস্থিতি? যথেষ্ট সম্মান দিচ্ছেন সমস্ত বর্ধমান পূর্ব বিজেপির যে লোকসভা ব্যাপী হাওয়া, দৌড়াচ্ছি। বিজেপির যে হাওয়া, সেই হাওয়া কিন্তু আগের মতো আর নেই, পুরো স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। পুরো। তো তবুও বলছে নাকি বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, ও কি তো মনে হয়? হাগার নাড়ি মুখে টনক বলে আমাদের, হুম। মানে পাতলা পায়খানায় শরীর পুরো 2-4টে কর্মী যারা আছে ওরাও থাকবে না। এই যে আমাদের ছেলেগুলো যে 2-4 জন একটু এইসব আবেগপ্রবণ বাচ্চা ছেলে 2-1 বলছে, কিন্তু সমস্ত বিজেপি নেতৃত্ব একদম স্টপ। তার মানে আপনার মনে হয়, তার মানে আপনার মনে হয় যে তৃণমূল ছিল, আছে আর থাকবে? থাকবে। আপনি শুনুন, এই যে বামপন্থী থেকে যে 32-34% লোক বিজেপির পক্ষে এসেছিলেন না, হ্যাঁ। এরা 10 বছর বিজেপিকে দেখে, বিজেপির এই সাংগঠনিক এই নেতা নির্ধারণ, এই প্রার্থী নির্ধারণ, এগুলো দেখে তারা হতাশ। তারা যথেষ্ট বুদ্ধিমান,
বামপন্থী মানসিকতার যারা ভোটার যথেষ্ট বুদ্ধিমান, তারা অলরেডি 21 সালে 3% সরে যাওয়ার ফলেই বিজেপি সরকারটা পায়নি। এই 3%-এর একটা বড় অংশ তৃণমূলে গেছে। তৃণমূল কিন্তু 16, 19, 21 বারবার ভোট বাড়িয়েছে। বিজেপির ভোট কিন্তু 19-এ এসে বাড়ার পরে এবার 38% হয়েছে 21-এ। তার মানে কি 40+ ছিল, 40.7, 3% ভোট কমেছে। মমতার 1% ভোট কমেনি তৃণমূলের। তৃণমূলের আরো 3% ভোট বেড়ে 214খানা এমএলএ হয়েছে। আর বিজেপির থেকে 3% ভোট সরে গেছে। 22 সালে খেয়াল করুন, পুরো পশ্চিমবঙ্গের পৌর নির্বাচনে সিপিএম 2য় স্থানে, বিজেপি 3য় স্থানে। ভাই বাস্তবে দাঁড়িয়ে ভাবতে হবে, গল্প দিয়ে কাজ হবে না। সিপিএম 2য় স্থানে উঠে আসছে 128টা পৌরসভা নির্বাচনে, আর বিজেপি 3য় স্থানে চলে গেছে। বিরোধী শক্তি হিসাবে 21-এর ভোট অনুযায়ী দেখাচ্ছে, কিন্তু 22-এ হাওয়া বেরিয়ে গেছে। এই নেতাদের কোনো শিক্ষা নেই। এবারের নির্বাচনে বামপন্থীদের প্রায় 10% লোক যারা বিজেপিতে চলে গেছিলেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। কারণ তাদের সংসার পরিবার বড় হয়েছে। দিদিমণির এই যে জনমুখী প্রকল্পগুলো, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, আপনার জহর ভাতা, জয় জোহার ভাতা, জয় বাংলা ভাতা, আপনার তপশিলি ভাতা, ছেলে মেয়েদের বই খাতা, ব্যাগ, সাইকেল, মোবাইল, এই যে যে সুবিধাগুলো মমতা ব্যানার্জি একদম হাতে ধরে পৌঁছে দিচ্ছেন। 5 কেজি প্রকল্পগুলো আমি খুব খুশি। 5 কেজি করে খুশি। যদিও আমি রাজনীতি করি না, আমি রাজনীতি বুঝি না, বাস্তব মমতা বন্দ্যোপাধ্যায়ের 2-4টে যে প্রকল্প রয়েছে, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, রূপশ্রী, না রূপশ্রীতে আমি যাচ্ছি না, রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, এই 3টেতে আমি স্যাটিসফায়ার। মানে এই জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচুর সম্মান করি, ভালো লাগে, ভালোবাসি। শুভেন্দু বাবু বলছে আগামী সপ্তাহে বোম ফাটবে, আর পরের সপ্তাহে হাইকোর্ট বলছে যোগ্য অযোগ্য মিলিয়ে এই 26,000 চাকরি ক্যান্সেল করে দেয়। হয় নাকি? যেখানে 21,000 উপযুক্ত যোগ্য, সবাই বলছেন 5,000 চোরচামারি ঢুকেছে। তৃণমূলের যেসব লোকেরা এই চোরচামারিতে সঙ্গ দিয়েছে, আমি বলবো ওগুলোকে সব চিহ্নিত করা হোক, সাজা হোক, ফাঁসি হোক। শিল্প কলকারখানা আসবে, জমি রাজ্য সরকার অধিগ্রহণ করে ব্যাংক বানাচ্ছে, জমির ব্যাংক, সেখানে আসবে। আমাদের আসানসোল থেকে হলদিয়া পর্যন্ত সেখানে শিল্প করিডোর হচ্ছে। তারপরে গ্রামীণ স্তরে নানান রকম ছোট কুটির শিল্পের উপরে জোর দেওয়া হয়েছে। এই যে পশ্চিমবঙ্গে বৃহত্তর যে প্রায় 18-20 লক্ষ শিশুদেরকে জামা প্যান্ট ব্যাগ দেওয়া হয়, এগুলো সেলফ হেল্প গ্রুপের মায়েদেরকে দিয়ে সেলাই করানো হচ্ছে। নানাবিধ পদ্ধতিতে সরকার চেষ্টা করছে, তারপরে বেকারত্ব রয়েছে, অস্বীকার করব না। এই বেকারত্ব দূর করার জন্য রাজ্যকে নিশ্চিত আরো আন্তরিক হতে হবে, কেন্দ্রীয় সরকারকে আরো মানবিক হতে হবে, যেটা উনি মোটেই নয়। কারণ বিরোধী মানসিকতা এবং প্রতিহিংসা পরায়ণ মানসিকতা ওনাকে গ্রাস করেছে। মোদিজিকে আমরা 14 সালের যে মোদিজিকে দেখেছিলাম, 19 সালে যে মোদিজিকে দেখেছিলাম, মানুষ যেভাবে তার উপরে ঢলে পড়েছিলেন, সেই মোদিজি কিন্তু আজকে আর নেই। সে দায় আর দায়িত্ব থেকে যায় এই মানুষদের নাগরিকত্ব এবং এদের জীবনযাপন এবং এদের সুরক্ষা নিশ্চিত করা। 1971-এর 24শে মার্চ পর্যন্ত যারা এসে গেছে, যারা চলে যাচ্ছে, এদের দায় ভারত সরকার নেবে, এরা ভারতীয় নাগরিক। কিন্তু 1971-এর 25শে মার্চ থেকে যে লোকটা অবৈধভাবে ভারতে ঢুকবে বা পাসপোর্টে ঢোকার পরে পাসপোর্টের মেয়াদ শেষে পরে ভারতে থাকবে, তাদেরকে ভারতীয় বলে গণ্য হবে না, তাদেরকে বিদেশি চিহ্নিত করা হবে, অনুপ্রবেশকারী বলা হবে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট তাদের ফেরত নিতে বাধ্য থাকবে। আমি কিন্তু বুঝে শুনে রাজনীতিটা করি। এই যে ইনি আপনার সাথে রয়েছে, হ্যাঁ, এনাকে যদি প্রশ্ন করা হয়, কি নাম দাদা আপনার? আমার নাম পরিতোষ সরকার, আমি 71-এর বুথ সভাপতি। আপনি দাদার সঙ্গে আছেন, দাদার সঙ্গে কিছু একটা পাওয়ার আশায় আছেন আপনার জন্য বা আপনার গ্রামের জন্য। কি চাই আপনার? আমার কি হলে ভালো হয় আপনার জন্য? কি উন্নয়নটা কি এই মুহূর্তে কি দরকার? যে মানুষের পরিষেবাটা চাই। কিরকম পরিষেবা? যে জল, তারপর যে আর্থিক অবস্থা, যে মানুষের যেটা, সেটা ওই যে মমতা ব্যানার্জি যেটা বলছে যে আরে আমি ক্ষমতায় এলে যেটা 10টা গ্যাস সেটাও ফ্রি দিয়ে দেবো ফ্যামিলির মধ্যে, যে আমার যে এইটা যে আমার সুবিধা না, লোকের সুবিধার জন্য 10টা করে গ্যাস সেটা দিয়েছে, খুব আমার ভালো। আমার এই জন্য আপনি চাইছেন যে ক্ষমতায় তৃণমূল আসুক? হ্যাঁ, তৃণমূল। বিজেপি কি চাই না আপনারা? না, দেখুন আমি তার মানে ভোট তৃণমূলকে দেবেন? হ্যাঁ, আমার তৃণমূলের বুথ সভাপতি আমি।
আমি 71 বুথ সভাপতি, তাই আমি আচ্ছা, ঠিক আছে, বলেন আপনি এবার বিজেপি কি দরকার আপনার এলাকায়, কি দরকার, কি করবেন আপনার এলাকা মানুষের জন্য? যে পার্টি করুক তার এই মানসিকতাটা থাকা উচিত, যেটা না থাকার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতি এটা অনেক অনেক ক্ষেত্রে ভয়ানক দিকে চলে যাচ্ছে। আমি বিজেপির একজন কার্যকর্তা ছিলাম, আজকে তৃণমূলের কার্যকর্তা। তৃণমূল আমাকে সেইভাবে গ্রহণ করেছেন, সেই সম্মানও দিচ্ছেন। একদম। আজকে আমি শুধু একটা দলে আসিনি, আমি একটা সরকারে এসেছি। তো এখানে পঞ্চায়েত থেকে রাজ্য পর্যন্ত ওনাদের হাতে সরকার চলছে। তো আমার প্রথম দায়িত্ব যে কোনো রকম দল মত জাতি ধর্ম না দেখে সমাজের প্রয়োজন সব থেকে আগে যে মানুষটার, তাকে নির্ণয় করা এবং তার সুবিধাটা পৌঁছানো। চেষ্টা করছি যে একটু জায়গা পেলেই আমাদের সরকারকে বলে, এমএলএ এমপিদেরকে বলে কমিউনিটি হল, বিয়ে শাদী অনুষ্ঠান যেগুলো স্বাভাবিকভাবে করতে পারে। এখানে আমাদের যে শিক্ষক সমাজ রয়েছে এদেরকে বলে যে আপনি পার্টি করেন আর না করেন, আপনি আমার নমস্য, আমার পূজ্য, আপনি স্কুলের ডিউটিটা 100% দেবেন, কারণ আপনার উপরে আমাদের ছেলে মেয়ে ছাড়া আছে। এই জন্য স্কুলগুলোর শিক্ষা দীক্ষা যাতে একদম স্ট্যান্ডার্ড লেভেলে হয়, যাতে মানুষ বেসরকারি স্কুলের দিকে উৎসাহ কমায় এবং আমাদের সরকারি স্কুলগুলোর প্রতি আগ্রহ বাড়ায়। তো আমার দিদিমণি বলেছেন এই সরকারি ল্যান্ডগুলোকে আগে অ্যাকোয়ার করা হবে সেই ডিপার্টমেন্ট থেকে, তারপরে 4 কাঠা করে জায়গা দিয়ে এদেরকে পাট্টা দেওয়া হবে। যতদিন সরকার আমাদের বসতি না দিচ্ছেন, সেটা এখানে দিক বা অন্য কোথাও দিক, ততদিন এই মানুষদের নিজের জায়গা বসছে। কারণ আমরা যখনই সরকারি আবাস যোজনার আওতায় আসছি, তখন সরকার বলছে আপনার দলিল পাট্টা দেখান। যদি আমি সরকারি জায়গা দেখাই, আমার নামে বরাদ্দ হলে আমি ঘরটা করতে পারবো না। তাহলে আমাকে সরকারকে বেইমানি করতে হবে, মিথ্যে কাগজ দেখিয়ে অন্য জায়গার জমি দেখিয়ে এখানে ঘর করতে হবে। সরকার চাইছে আপনি স্বচ্ছতার উপরে থাকুন, স্বামী স্ত্রীর নামে আপনাদের 5 কাঠা জায়গা হবে। আমার তরফ থেকে বা আমার চ্যানেলের তরফ থেকে আমি আপনাদের একটা কথা বলবো, যে এত বছর আপনার এলাকাতে বিজেপি ছেড়ে এসছেন, তারা আপনার ছেলের মতো, আপনার সন্তানের মতো। একদম। ব্যাস কোনো কারণে গোষ্ঠীদ্বন্দ্ব রিলেটেড বা কোনো রকম কোনো সমস্যা রিলেটেড তাদের যেন কোনো ক্ষতি না হয়, আর ওদের থ্রু আপনার যেন কোনো ক্ষতি না হয়। আপনি আপনার জায়গায়, ওরা ওনাদের থ্রু, ওটা এরকম নয় যে হ্যাঁ ওরা ভুল করছে বলি আমি তার প্রতি অ্যাটাক করব। একদম এই জিনিসগুলো যেন একদম না হয়, এটা আমার পার্সোনাল আপনার একদম একদম। আমি এই রাজনীতিতে বিশ্বাস, যেহেতু ওরা আপনার ছেলের মতো। একদম, এখানে নয়, ভালো ওরা ভুল করেছে, ভুল করবেও, করুক, তা সত্ত্বেও কিন্তু ওরা আমাকে অ্যাটাক করে দিতে পারে, কোনো ক্ষতি যেন না হয়, বা আপনার এই এলাকার যেসব শ্রেণীর মানুষ রয়েছে তাদের জন্য কোনো ক্ষতি না। না না না, ওরা আমাকে অ্যাটাক করে দিক না আবেগে, কিন্তু ও আমার ছেলে, আমার ভাই, আমাদের আত্মীয়। ও আমার সঙ্গে দীর্ঘ সময় দৌড়েছে, আমাকে সেফ দিয়েছে, আমার জন্য লড়াই করেছে, এখন আপনাকে সম্মান করে, এখনো সম্মান করে। ওরা বলেছে এটা ওদের সবার রক্ষার দায়িত্ব আমার থাকবে, একদম একদম অভিভাবক হিসাবে। একদম। আমি দল পাল্টাই, ও যে কোনো দল করুক না কেন, আমি দল পাল্টেছি, আমি চরিত্র পাল্টাইনি, আমি ব্যক্তিত্ব পাল্টাইনি, আমি সেখানেই আছি। আর এই বৈরী রাজনীতি আমি করি না দাদা, একদম কোনো চিন্তা নেই। একদম বর্ধমান জেলার সমস্ত স্তরের নেতৃত্বকে আমি চিনি, একদম তারা আমার আপনজন। তা নাহলে আমার রাজনীতি করাই বৃথা, আমি তো ক্রিমিনাল। তাহলে আমি যদি একজনের আদর্শকে সম্মান দিতে না পারলাম, তার গণতান্ত্রিক চিন্তা ভাবনাকে যদি আমি সম্মান দিতে না পারলাম, তাকে যদি আমার শত্রু দৃষ্টিতে দিলাম, আমি তো একজন ক্রিমিনাল। আমি রাজনেতা হলাম কোথা থেকে? একদম কারো এই ধরনের ভাবনার কিছু জায়গা নেই। আপনাদের সবার সঙ্গে আমি একজন কার্যকর্তা হিসাবে আছি। শর্মিলা সরকার, কিভাবে চেনেন, কেমন মানুষ শর্মিলা সরকারে? আমি তো তৃণমূল করতাম না, আমার তো সেভাবে পরিচয় নেই। সুন্দর মুখ, রাজনীতি যতটুকু আমি যতটুকু, সুন্দর মুখ না, সুন্দর ব্যক্তিত্ব, আর রাজনীতি মহলে নতুন মুখ হলে ওর পরিবারটা তৃণমূলের সঙ্গে দীর্ঘকাল। ওর দিদি প্রধান ছিলেন, ওর দাদা সমিতির মেম্বার ছিলেন, পঞ্চায়েত সমিতির। ওরা তৃণমূল পরিবারের লোক। ওই মেয়েটা খুব অভাবের মধ্যে থেকে ডাক্তারি পাশ করে এবং আজকে কলকাতা মেডিকেলেও ডাক্তারদের প্রফেসর। যাব না, আজীবন আপনাদের সঙ্গে, আপনাদের সেবায়, এটাই তো সবথেকে বড় মানে আপনাদের সঙ্গে থাকবো নাকি। ও এখানকার ভূমিকম্প, এটাই তো বড় সেবা। হ্যাঁ, ডাক্তার তো শারীরিক সেবা করছে, বাট এটাই তো সবথেকে বড় সেবা যেটা উনি করছে, যে সেবাটা করছে। এটাই ও যেটা বললো যে দাদা আমার পূর্বের প্রার্থী উনি, আপনাদের সকলের কাছে আহ্বান করব, প্রার্থনা করব যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে, দিদিমণিকে শক্তিশালী করতে
শর্মিলা সরকারকে, ডক্টর শর্মিলা সরকারকে এই জোড়া ফুল চিহ্নে চরমভাবে ভোট দিয়ে বাক্স ভরে দিন। ভোর ভোর সকাল সকাল গিয়ে ভোটটা দিন, এখানে ভোট দিন, দিল্লি মোদির গদিতে ভূমিকম্প ঘটান, এই আহ্বান জানিয়ে ভোট ফর শর্মিলা সরকার। ভোট ফর শর্মিলা, ভোট ফর মমতা, ভোট ফর তৃণমূল কংগ্রেস। সে এতক্ষণ আমরা যেসব মানুষগুলো কাছে কাছে ঘুরে ঘুরে তাদের সঙ্গে আমরা যে লেকচারগুলো আমরা কালেক্ট করছি, আশা করছি আপনারা এই দাদার যে বক্তব্য, বিজেপি থেকে উঠে আসা তৃণমূলের যে জার্নিটা, এটা আপনার কেমন লাগলো, এবং আপনি বিজেপি করেন বা তৃণমূল করেন বা দাদাকে চেনেন কিভাবে, এটার কি মন্তব্য অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ এন্ড জয় বাংলা। থ্যাংক ইউ। নমস্কার।